ঠাস করে একটি কাঁচের বস্তু মার্বেল মেঝেতে ঝনঝন করে শব্দ তুলল। দামি শোপিসটি ভেঙে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কাণ্ডের হোঁতা মাহিরা সাপের মতো ফোঁসফোঁস করছে। সুইটহার্ট, একটু শান্ত হও তো। সোফায় বসতে বসতে রাজ বলল, যে কিনা সাম্প্রতিক একজন জনপ্রিয় তারকা, বিগত 2 বছর ধরে লোকচক্ষুর আড়ালে মাহিরার সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। তবু মিডিয়া পাড়ায় ওদের মাখো মাখো সম্পর্ক নিয়ে প্রায়শই বিভিন্ন গসিপ শোনা যায়। মাহিরা খ্যাপাটে গলায় বলল, কি করে শান্ত হব রাজ? মাই ডটার ডিডন্ট রিকগনাইজ মি। রাজ এগিয়ে এসে মাহিরাকে জড়িয়ে ধরে, ওর গালে চুমু খেয়ে বলে, কি এসে যায় তাতে? এতে তো আর সত্যিটা বদলে যাবে না। মাহিরা দাঁত কিরমিয়ে বলে, ঐক্য আমার থেকে প্রতিশোধ নিতে এমন করেছে আমি জানি রাজ। তুমি ভাবতে পারছো ঐক্য কোনো দিন আমার মেয়েকে জানতেই দেয়নি যে আমি ওর মা? আচ্ছা বাদ দাও না সব। ওয়াফা তোমাকে চিনলেই বা কী হতো? তুমি তো 2 মাস পর আবার লন্ডন ব্যাক করছোই না। মানে কি বলতে চাইছো তুমি? মাহিরা এগিয়ে গিয়ে বিলাসবহুল ফ্ল্যাটের কাঁচের জানালার পাশে দাঁড়ালো। কেমন গা হিম করা কণ্ঠে দিকবেদিক করে বলল, আমি লন্ডন ব্যাক করছি না। রাজ ভুরুকুঁচকে জিজ্ঞেস করে, মাহিরা কি বলছো তুমি? লন্ডন ব্যাক করছো না মানে? রাজ, আমার ওয়াফাকে চাই। ম্যাফল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। সবাই একযোগে পেছনে ফিরে দেখে অ্যাপ্রন আর ব্যাগ হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে ঐশী। যদিও হাসির অন্তরালে লুকিয়ে থাকা বিষাদ কারো দৃষ্টিগোচর হলো না। তুই এখানে? ঐক্য ভুরুকুঁচকে জিজ্ঞেস করল। লেকচার ক্লাস শেষ করে এসেছি ভাইয়া, আজ আর ইভিনিং ওয়ার্ড অ্যাটেন্ড করব না। কিন্তু কেন, শরীর ঠিক আছে তোর? আমি একদম ঠিক আছি। ভাবলাম ওয়াফাকে নিয়ে একটু হ্যাং আউটে যাব। এখন দেখি তুমিও আছো। ভাইয়া চলো না, ওয়াফাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। ঘোরাঘুরি কথার কথা শুনে ওয়াফা তড়িৎ কান্না থামিয়ে পাপার মুখপানে চাইল। ঐক্যমের মুখের দিকে তাকে মনে মনে হাসল। ওয়াফার অশ্রুতে সিক্ত মুখটা টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, কি আম্মা জান, যাবেন ঘুরতে পাপার সাথে? ওয়াফার পেলব শিশু কোমল চেহারা নিমিষে চকচক করে উঠল। উত্তেজনায় বিগত সময়ের সব কিছু তার বাচ্চা হৃদয় থেকে মুহূর্তে মুছে গেল। সহসা ওপর নিচ মাথা দুলিয়ে অস্থির চিত্তে বলল, যাব পাপা, যাব ঘুরতে। ঐশী আর ঐক্য সমন্বয়ে হেসে উঠল। ঐক্য মেয়ের নরম গালে ঠোঁট দাবিয়ে হাসল, ফিসফিসে বলল, ঘোরাঘুরির কথা শুনলে আর কিছু লাগে না আপনার, তাই না আম্মা জান? আবৃত্তি চিন্তিত মুখে এদিকে হাসি খুশি বাবা মেয়েকে দেখে যাচ্ছে। ওর বোধগম্য হচ্ছে না একটু আগে বাতাসের বেগে উড়ে আসা ওয়াফার মায়ের কথা জানাবে কিনা। ওর যতটুকু মনে হচ্ছে ওয়াফার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু ঐক্যের মতো একজন ধনী ব্যবসায়ী টপ নচ সুদর্শন পুরুষকে আদতে কী কারণে ছাড়ল মাহিরা? সন্তানের মায়ও কি আসেনি একটুখানি মনে? আবৃত্তির মনটা খসখস করছে। কি করবে এই মুহূর্তে মাথায় আসছে না। নাকি সব কিছু না জানার ভান করে থাকবে? আর বিষয়টা নিয়ে বেশি ঘাটা তো উচিত হবে না। কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর মতো রুচি অন্তত আবৃত্তির নেই। পাপা, সুইটি আন্টি আর পচা ছেলে যাবে না আমাদের সাথে? ওয়াফার কথাটা শুনে আরশান মুখ চোখ গরম করে তাকায়। ওয়াফা মুখরা ভেংসিয়ে পাপার গলা জড়িয়ে এপাশ ফিরে যায়। আবৃত্তি হকচকিয়ে হয়ে তাকায়, এরে মেয়েটা সব কি বলছে? ও কোন ক্ষেতের মূলা যে ঐক্য চৌধুরীর সাথে নিয়ে যাবে ঘুরতে? বাচ্চাটাও না কি সব অদ্ভুত রকম বায়না ধরে। হ্যাঁ ওয়াফা, যাবে না কেন? ঐশী প্রফুল্ল চিত্তে বলল। আবৃত্তি অবাক স্বরে বলল, না না ঐশী, আমি কেন যাব? এটা তোমাদের ফ্যামিলি টাইম, সেখানে আমাদের কি কাজ? তাছাড়া আজ তাড়াতাড়ি বাসায় ফেরা লাগবে। তুমি তো জানো আহান আজ আমাদের নিতে পারবে না। আজ ওর নাইট ডিউটি শিডিউল, তাই তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। আরে আপু চিল, ভাইয়া তোমাদের সেফলি বাসায় পৌঁছে দেবে।
আরশান এগিয়ে এসে আবৃত্তি ওনার কাছে টেনে ধরে। আবৃত্তি ফিরতেই ছেলেটি সরল আবদার করল, মাম্মাম চলো না একটু, আমরাও ঘুরবো একটু, কিন্তু বাবা আমাদের জলদি বাসায় ফিরতে। কোনো কিন্তু নয় আপু, চলো তো, তোমার সঙ্গ ওয়াফা এবং আমার দুজনেরই অনেক অনেক পছন্দ। গম্ভীর মুখ করে তাকিয়ে থাকা ঐক্যর দিকে তাকিয়ে আবৃত্তি মেকিয়ে হাসল। এরা এত চেপে ধরেছে যে না বলার উপায় নেই। এদিকে ওয়াফার পাপার মুখ দেখে মনে হচ্ছে তিনি বিরক্ত হচ্ছেন। শুধুমাত্র ভদ্রতার খাতিরে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। ওয়াফা দুহাতে পাপার শার্টের টাই ধরে ঝাঁকায়। পাপা, ও পাপা, সুইটি আন্টিকে বলো না আমাদের সাথে ঘুরতে। তুমি জানো সুইটি আন্টির সাথে ঘুরু ঘুরু করতে অনেক মজা। মেয়ের আধো আধো গলা শুনে এতক্ষণ ধরে নীরবে দর্শকের ভূমিকা পালন করে ঐক্য এবার সরাসরি আবৃত্তির কাঁচুমাচু মুখপানে চাইল। ঐক্য দৃষ্টি দেখে আবৃত্তি বোকা বোকা হাসল। এই দুষ্টুটা নিজের পাপার সামনে আবৃত্তির প্রেস্টিজ পাঞ্চার করেই দম নেয় প্রতিবার। ঐক্য ভরাট কণ্ঠে আবৃত্তিকে অফার করল, বাচ্চারা যেহেতু এত করে বলছে, প্লিজ জয়েন আস মিসেস আবৃত্তি। ঐক্য প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল, মিস আবৃত্তি। আবৃত্তি খন্দকার আমার নাম। ঐক্যর ভুরু টানটান হয়ে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রইল আবৃত্তির পানে। আবৃত্তি স্বাভাবিকভাবে বলল, আমি একজন সিঙ্গেল মাদার। ঐশী এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে? এদিকে বলছে দেরি হচ্ছে। আবৃত্তি এবারও ভোদাই মার্কা হাসি দিল। চিপায় পড়ে জোরপূর্বক হেসে বলে, আচ্ছা ঠিক আছে। আবৃত্তির কথায় কোলে থাকা ওয়াফা ইয়াহু বলে চিল্লিয়ে ওঠে। ঐশী হেসে বলে, চলো তবে যাওয়া যাক। ড্রিম হলিডে পার্ক এটি মূলত বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি দৃষ্টিনন্দন সাফারি পার্ক। চারদিকে বাচ্চাদের হইচই আর উল্লাসে মেতে আছে পার্কটা। আরশান আর ওয়াফা একটা প্লে স্ট্রোলারের দুই প্রান্তে দুজন ঝুলে আছে। আপাতত কিছু সময়ে তারা নিজেদের পুরনো ঝগড়া ভুলে এক টিমে আছে। তাই তো খিলখিল করে হেসে নিজেরা নিজেদেরকে দোল দিচ্ছে। ফুড কাউন্টারের ওই দিকে বসে থাকা দুজন মা বাবা মুগ্ধ দৃষ্টিতে নিজেদের সন্তানদের দেখছে গোলাকার টেবিলের দুই প্রান্তে দুটি চেয়ারে বসে। স্ট্রোলার থেকে দৌড়ে হাঁপাতে হাঁপাতে দুটিতে এবার স্লাইডারে উঠে স্লাইড দিতে লাগলো, যেন তাদের আজ কোনো ক্লান্তি নেই। ওমা, তোমরা এখনো কিছু অর্ডার করনি? ঐশী ফোনটা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল। ওর কথায় ঐক্য নড়ে চড়ে বসে। এক পলক কাঁচুমাচু করে বসে থাকা আবৃত্তিকে আর চোখে দেখে নিয়ে বলল, আমি কি অর্ডার করব? আমি তো আর জানি না উনি কি খেতে পছন্দ করেন। আচ্ছা, তোমাদের করতে হবে না, দেখি মেনু কার্ডটা দাও, আমি অর্ডার করে দিচ্ছি। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই ঐক্য একটু উঠে বাচ্চাদের ওখানটায় চলে গেল। ও বুঝতে পেরেছে আবৃত্তি ওর উপস্থিতিতে কমফোর্ট পাচ্ছে না। টেবিলে কেবল তখন আবৃত্তি আর ঐশী বসে আছে। সকালে মাহিরা আসার ব্যাপারটা হুট করে আবৃত্তির মনে পড়ল। ও ততস্থ হয়ে ভাবল, ঐক্যকে জানালে হয়তো সমস্যা হবে, ঐশীকে কি একটু জিজ্ঞেস করবে, কিন্তু কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা কি ঠিক হবে? আবৃত্তিকে চিন্তায় বিভোর থাকতে দেখে ঐশী ওর হাতের ওপর একটা হাত রাখে। কোনো সমস্যা আপু? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। আবৃত্তি আমতা আমতা করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ঐশী, যদি কিছু মনে না করো। না না আপু, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি নিশ্চিন্ত মনে করতে পারো। মানে ওয়াফার মা বাবা কি সেপারেশন হয়ে গিয়েছে? ঐশীর উজ্জ্বল মুখ জোড়া নিমেষে আধারে ঢেকে যায় প্রশ্নটি শুনে। আবৃত্তি ভালোভাবে খেয়াল করে তা। ঐশী ক্ষীণ কণ্ঠে বলে, হ্যাঁ, অনেক আগে হয়ে গিয়েছে। আবৃত্তির সব তালগোল পাকিয়ে যায়। ও মনে করার চেষ্টা করে মাহিরার মিডিয়ায় কবে এসেছিল। উদ্ঘাটন করে মাহিরার মিডিয়া জগৎ আসার কিছু বছর মাত্র। তাহলে কেন কেউ তার সংসার বাচ্চা সম্পর্কে কিছুই জানল না? এটা কি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল? আবৃত্তি ঐশীর দিকে তাকায়, যে কিনা বিদুর নয়নে ওয়াফা আর ঐক্যর দিকে তাকিয়ে আছে। আবৃত্তি সেদিকে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তখন ওয়াফার বয়স কত ছিল? ও দুধের শিশু ছিল।
ঐশী আনমনেই উত্তর করল। আবৃত্তি হতবিহ্বল হয়ে আওড়ায়, কি ওয়াফা তাহলে কি তখন ওর মায়ের কাছে ছিল যেহেতু ও ছোট ছিল? ঐশী এবার পুরোপুরি আবৃত্তির দিকে তাকায়। আবৃত্তি উত্তরের আশায় যে আছে তার দিকে। ঐশী মলিন হেসে বলল, না, ওর মা নিজের সংসার, দুধের শিশু, আর আমার ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছিল। আবৃত্তি অবাক হয়ে বলল, কিন্তু কেন? নিজের কেরিয়ারের জন্য। তার কাছে তখন মনে হয়েছিল না চাইতেও আল্লাহর ইচ্ছেতে চলে আসা নাজুক প্রাণটি তার কেরিয়ারের পথে প্রধান অন্তরায়। তাই সে স্বামী সন্তানের মাঝে নিজের স্বপ্ন আর কেরিয়ারকে বেছে নিয়েছিল। আবৃত্তি ভাষা হারিয়ে তাকে রইল। ও বলতে গেলে মাহিরাকে মডেল হিসেবে অনেক পছন্দ করে। ওর চলন বলন, মডেলিং, ওর কন্টেন্টগুলো আবৃত্তির ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় কখনো মাহিরার ব্যক্তিগত কোনো তথ্য উঠে আসেনি। সবাই জানত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মডেলিংয়ে আসা হয়েছে। অতিমাত্রায় সুদর্শনা এই যুবতীর, কিন্তু সোশ্যাল মিডিয়ার কোথাও তার ব্যক্তিগত জীবনের কোনো তথ্য জানা যায়নি। তাহলে কি এসব কি? মাহিরা নিজের কাল অতীত সবার কাছ থেকে স্বইচ্ছায় লুকিয়ে রেখেছে? আপু, আবৃত্তির ধ্যান ভাঙে, ফিরে তাকায় ওই দিকে। ঐশী বিষণ্ণ মনে বলল, তুমি হয়তো ভাবছো আমার ভাইয়ার কোন দোষে হয়তো তাদের ডিভোর্স হয়েছে, তাই না? ওমা না না, একটা সম্পর্কে যে অলওয়েজ ছেলেদের দোষ থাকে তা তো না। এটা একটা ভ্রান্ত ধারণা যে একটা সম্পর্কের ভাঙনের জন্য কেবল একজন পুরুষ দায়ী। আমার সাথে যেটা হয়েছে সেটা যে সব সম্পর্কে হবে এমন তো কোনো কথা না। প্লিজ এসব কোনো দিন কাউকে জানাবেন না, বিশেষ করে ওয়াফাকে। ও জানে ওর মা মারা গিয়েছে। আবৃত্তি কি বলবে ভেবে পেল না। ওকে ঐশীকে বললে দেবে আজ মাহিরার ওয়াফার স্কুলে আসার কথা। অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে আবৃত্তি হঠাৎ বলে ওঠে, ঐশী, আজ ওয়াফার মা স্কুলে এসেছিল। ঐশী স্তব্ধ বিস্মিত চোখে তাকায়। হতবাক বনে গিয়ে আনমনে বিড়বিড় করে, কি মাহিরা? কিভাবে? না না, এটা কিভাবে সম্ভব? ঐশী নিশ্চিত হতে দুরু দুরু বুকে আবৃত্তিকে শোধায়, আপু তুমি শিওর ওয়াফার মা এসেছিল? তিনি তো নিজেকে ওয়াফার মা বলেই পরিচয় দিয়েছিলেন। ঐশী মনে মনে ভাবে, মাহিরা যদি স্কুলে আসতোই এতক্ষণ তো তাহলে ব্রেকিং নিউজ হয়ে যেত। তাহলে কে এসেছে, ওয়াফার মা এসেছে নাকি আবৃত্তি আপুর মনের ভুল? ঐশীর ভুরু কুঁচকে যায়। সুদিগ্ন গলায় জিজ্ঞেস করে, তুমি তার চেহারা দেখেছিলে? হ্যাঁ। ঐশীর পিলে চমকে ওঠে। হতবাক স্বরে কিছু বলতে নিবে এমন মুহূর্তে আবৃত্তি শীতল কণ্ঠে বলে ওঠে, ওয়াফার মাদার মডেল মাহিরা, তাই না ঐশী? আইসিইউর কাঁচের আড়ালে ভগ্ন হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অভাগা পিতা, যার মাত্র 19 মাসের শিশু কন্যাটি ওই সুরক্ষিত কাঁচের আড়ালে সফেদ বিছানায় নির্জীব হয়ে পড়ে আছে। হাতে কেনুলা, নাকে কৃত্রিম অক্সিজেন নল পরিহিত বিশালাকৃতির বিছানায় শুকিয়ে কঙ্কালসার শিশু দেহটি যেন ক্ষুদ্রতম কোনো মৃতপ্রায় প্রাণ। মাতৃবিয়োগের ধাক্কাটা বোধহয় অবশ্য শিশুটি সইতে পারেনি, তাই তো মাত্র 5 দিনেই বিছানাশায়ী হয়ে পড়েছিল। এখন ঠাঁই মিলেছে হাসপাতালের জরুরি এই কক্ষে, যার নাম আইসিইউ। এখানে সাধারণত মুমূর্ষু রোগীদের অ্যাডমিট করা হয়। এই কক্ষে থাকা প্রায় 90% প্রাণীরই বরণ করে নিতে হয় মৃত্যু। মিস্টার চৌধুরী, আপনি তো জানেন আপনার বাচ্চা এমনিতেই প্রিম্যাচিউর বেবি। আপনি কি জানেন না এই ধরনের শিশুদের খুব সহজেই দোকান যে কোনো ডিজিজ আক্রান্ত করতে পারে? আর বাচ্চাটা মনে হচ্ছে অনেকদিন মায়ের বুকের দুধ পায়নি। ঐক্যর কোনো নড়চড় নেই। তার সুখী জীবনে হঠাৎ ভয়ঙ্কর ঝড়ের মতো আসা একের পর এক ধাক্কায় তার কণ্ঠ ভাষা হারিয়েছে। তাই তো নিশ্চল জড়বস্তুর ন্যায় পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। ঐক্যর কোনো ভাবাবেগ না দেখে ডাক্তার ভুরু কুঁচকে ওকে সামান্য ঝাঁকে বলল, মিস্টার ঐক্য, আপনি আদৌ শুনছেন আমার কথা? ঐক্যর সংবিত ফিরে যেন বিড়বিড় করে জিজ্ঞেস করে, আমার আম্মাজান মেয়েটা বাঁচবে তো ডক্টর? ডাক্তার কথা শুনে নির্বাক বনে গেল। ঐক্যকে দেখতে কিছুটা উন্মাদের মতো দেখাচ্ছে। ওর অবুঝ দৃষ্টি দেখে মনে হচ্ছে এতক্ষণের কোনো কথাই শোনেনি সে।
ডাক্তার হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহকে ডাকুন, আমার আর কিছু বলার নেই। ঐক্যর চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা গরম অশ্রুকণা গড়িয়ে পড়ে। শ্যামলা সুদর্শন মুখটা এই কয়েকদিনেই মানসিক আঘাতে জর্জরিত হয়ে খানিকটা কালো হয়েছে। সে গম্ভীর মুখ ঐক্যের সাথে এই ভঙ্গুর পিতার কোনো মিল নেই। এই ঐক্যর দু চোখে নিজের সন্তান হারানোর আতঙ্ক। ভাইয়া। ঐক্য তড়িঘড়ি করে চোখ মোছে, ঐশী ঠোঁট কামড়ে নিজের কান্না আটকায়, ধারা গলায় বলে, ওয়াফাকে দেখে নাও ভাইয়া, সন্ধ্যার পর আর দেখতে পারবে না। যদি ঐশী কথাটা মিথ্যে বলেছে, ঐক্য আজ 5 দিন ধরে হাসপাতালের এই এমার্জেন্সি কেবিনটার সামনে একইভাবে পড়ে আছে। না আছে গোসল, না আর আছে খাওয়া। মা বাবা ও নিজে জোর করে খাইয়ে দিলে তো খায়, না হলে দিন রাতে কেমন অপ্রকৃতের মতো কাঁচের দেয়ালটা ধরে দাঁড়িয়ে থাকে। ঐক্যর মেন্টাল কন্ডিশন যে দিন দিন খারাপ হচ্ছে তা সদ্য মেডিকেল শিক্ষার্থী ঐশী অনুমান করতে পারছে। একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া এখন অত্যাবশ্যক, কিন্তু এই অবস্থায় কি করে তাকে সাইকিয়াট্রিস্ট দেখাবে ঐশী ভেবে পায় না। তার আগে বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠাতে হবে। এভাবে কতদিন না ঘুমিয়ে না খেয়ে কাটিয়ে দেবে। ঐক্য টালমাটাল পায়ে আইসিইউ নামক কক্ষটিকে প্রবেশ করে। প্রবেশের সাথে সাথে ওর নাকে এসে লাগে ফিনাইলের কড়া গন্ধ। ঐক্য হা করে শ্বাস টানে। এই রুমটিতে প্রবেশ করলেই ওর হাঁসফাঁস লাগে। মনে হয় নিঃশ্বাসটুকু নিতে পারছে না। পারবে কি করে? তার জীবন সঙ্গিনীর যে ওই বিছানায় নিস্তেজে পড়ে আছে। ঐক্যর চোখ জোড়া টলমল করে ওঠে। নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তানের করুণ দশা ও কিছুতে মানতে পারছে না। ওর মনে পড়ে আজ থেকে 5 দিন আগের দৃশ্য। জন্মের পর থেকে ওয়াফা ভীষণ দুর্বল প্রকৃতির বাচ্চা। অল্প যে কোনো কিছুতে বাচ্চাটা নাজুক হয়ে পড়ে। তার উপর ও সম্পূর্ণ মায়ের বুকের দুধে অভ্যস্ত। শত চেষ্টা করেও তাকে অন্য কোনো খাবার খাওয়ানো কষ্টসাধ্য। মাহিরা চলে যাওয়ার তখন 1 মাস ঘনিয়েছে। প্রথম দিন 15 বহু কষ্টে সামলিয়ে রাখতে পারলেও বেশ কিছুদিন ধরে বাচ্চাটা এক নাগারে কান্না করছিল, না ফিডার মুখে তুলছিল আর না কারো কাছে শান্ত হচ্ছিল। একদিন সন্ধ্যায় হঠাৎ করে একটা ঝাঁকি দিয়ে ওঠে, একদম নিস্তেজ হয়ে পড়ে। ঐক্য বিন্দুমাত্র দেরি না করে ওকে হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করায়। ডাক্তাররা টেস্ট করে জানান ওয়াফার খিঁচুনি উঠেছিল, সাথে শিশু ডায়রিয়া। সেদিন রাতে বাচ্চাটার অবস্থা বেগতিক হলে তাকে জরুরি অবস্থায় আইসিইউতে শিফট করা হয়। কিন্তু এখন অবধি বাচ্চাটার শারীরিক অবস্থার কোনো উন্নতি দেখছেন না ডাক্তাররা। সাদা বিছানায় উদাম শরীরে কতগুলো যন্ত্রপাতি দিয়ে বাচ্চাটাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই কয়েকদিনে ফুলকো আদুরে গালগুলো ভেঙে হাড় ভেসে উঠেছে। যে মানুষটা নিজের পিতার মৃত্যুতে কাঁদেনি, তার চোখগুলো থেকে আজ অজান্তেই টপ টপ করে বাড়ি ধরার মতো নিঃশব্দে অশ্রু বইছে। ঐক্য ধপ করে ওয়াফার বেডের কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মনে মনে প্রার্থনা করে ওর সন্তানের কিছু হলে যেন উপরওয়ালা ওকেও নিয়ে নেয়। কর্তব্যরত চিকিৎসক ওয়াফার শারীরিক গতিবিধি নিরীক্ষণ করতে করতে বলল, বাচ্চাটাকে বোধহয় হঠাৎ করে ফর্মুলা মিল্ক দেয়া হয়েছে, তাই ওর ডাইজেস্ট করতে সমস্যা হয়েছে। হঠাৎ করে এই বয়সে ফর্মুলা কেন খেতে দিয়েছিলেন? ঐক্যর কোনো ভাবাবেগ নেই, যেন শোনেনি কিছু। ডাক্তার নিজের মতো পুনরায় জিজ্ঞেস করে, বাচ্চাটার মা কোথায়? ঐক্য ওয়াফার দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে নিষ্প্রাণ স্বরে বলে, মরে গিয়েছে। সব শুনে আবৃত্তি কতক্ষণ থম মেরে রইল। ঐশী উদাস নয়নে ও দূরে তাকিয়ে আছে। অশ্রুতে চোখ যুগল ভরে উঠেছে ততক্ষণে। আবৃত্তি চোখ তুলে ঐশীকে অবাক গলায় জিজ্ঞেস করল, এমন মাও হয়? ঐশী চোখ ফিরিয়ে তাকায়, ফিসেল হেসে বলে, স্বার্থান্বেষীরা পারে আপু। যেই মা নিজের মাতৃত্ব, বিবেক, দায়িত্ব বিসর্জন দিয়ে দেয়, সে সবই পারে। আবৃত্তি কি বলবে ভেবে পেল না। যেখানে আরশানের শরীরে তিলসম আশ্রেয় ও পাগল প্রায় হয়ে যায়, সেখানে অতটুকু দুধের শিশুকে ছেড়ে মাহিরার মতো মা কিভাবে থেকেছে জানো আপু? ওয়াফা যখন রাতের পর রাত ওই পিশাচিনীর জন্য কাঁদত, ভাইয়া তখন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে
পাগলের মতো ওর নম্বরে কলের পর কল দিতে থাকত, কিন্তু ওই নিষ্ঠুরতম মানবী ফোনটা তুলত না। অতীতের ওই ধাক্কাগুলো ভাইয়ার মন মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলেছে। এতগুলো বছর পর এখনও ভাইয়া স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বলতে বলতে ঐশী ঝরঝরিয়ে কেঁদে দেয়। আবৃত্তি অসহায় চোখে তাকিয়ে থাকে। দৃষ্টি ফিরিয়ে দূরে স্লাইডারের কাছে বাচ্চাদের নজরে রাখা চুপচাপ পুরুষটিকে এই প্রথমবার পূর্ণ মনোযোগের সহিত চাইল। কে বলবে এই লোক এত যন্ত্রণা বুকে জমিয়ে বেঁচে আছে। আবৃত্তি নিজেও তো একই নৌকার মাঝি, তাই হয়তো ঐক্যর যন্ত্রণাটা ও গভীরভাবে উপলব্ধি করতে পারল। ঐশী এখনও ফুপিয়ে কাঁদছে। ঐক্যর দিকে নিষ্ফলক আবৃত্তি হঠাৎ আনমনে বলে ওঠে, কেঁদো না ঐশী, দেখবে একদিন এমন কেউ তোমার ভাইয়ের জীবনে আসবে যে অগোছালো ঐক্যকে গুছিয়ে দেবে, যে মাতৃ স্নেহ বঞ্চিত বাচ্চাটাকে পরম মমতায় আগলে নেবে। ঐশী চোখ মুছে বলল, সে কোনো একজন আসার সুযোগ তো দিতে হবে আপু। গত কয়েক বছর ধরে সবাই মিলে কত বোঝালাম ভাইয়াকে, কিন্তু ভাইয়াকে কিছুতেই রাজি করানো যায়নি। তার এক কথা, যেখানে জন্ম দেয়নি মা নিজের পেটের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে, সেখানে সৎ মা কী করে তার সন্তানকে আগলে নেবে? কিন্তু আপু, এভাবে তো চলতে পারে না। ওয়াফা সবসময় মনমরা থাকে। আমি বুঝি ওর মন মায়ের অভাব সবসময় বোধ করে। আশেপাশে বাচ্চাদের যখন তাদের মা আদর করে, নিজ হাতে খাইয়ে দেয়, স্কুলে নিয়ে আসে, তখন অবুঝ বাচ্চাটা কেমন করে যেন চেয়ে থাকে। তখন আমার কলিজাটা কেউ যেন খামছে ধরে। ভাইয়াকে আমি দোষ দিচ্ছি না। মাহিরা আর ভাইয়া তখন ডিপার্টমেন্টের সেরা জুটি ছিল। তাদের ভালোবাসাকে সবে আদর্শ হিসেবে নিত। সেই ভালোবাসা কিভাবে যেন বদলে গেল হঠাৎ। নীল দুনিয়ার লোভ মাহিরাকে পুরোপুরি অন্ধ বানিয়ে দিল। ভেঙে গড়িয়ে গেল ভালোবাসার মতো পবিত্র বন্ধন। বিসর্জন দিল একজন নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ, মাতৃত্ব। আবৃত্তি মুখ হয়ে বসে আছে। হায় রে মানুষ, কেউ ভালোবাসার মতো মূল্যবান সুখ পেয়েও স্বেচ্ছায় হারায়, তো কেউ বা ভালোবাসার তরে নিজের সংসার ভাঙে। অন্যমনস্ক আবৃত্তির হঠাৎ চোখ যায় বাচ্চাদের দিকে। তাড়াহুড়ো করে স্লাইডারের মই চড়তে নিলে ওয়াফার পা ফসকে যায়। আবৃত্তি আটকে উঠে। ওয়াফা বলে চিৎকার করে ওঠে। চেয়ার থেকে উঠে দুনিয়া ভুলে প্রাণপণে ছুটে যায়। ঐশী হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি ঘটেছে ওর বোধগম্য হচ্ছে না। ওয়াফাকে বুকে আগলে নিয়ে আবৃত্তি হাঁপাচ্ছে। ওর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আবৃত্তির চোখ তুলে দেখে স্লাইডারটা বেশ উঁচু, আরেকটু দেরি করলে কি ঘটে যেতে পারত মনে করে ও আটকে উঠেছে। ওয়াফা মামুনি, তুমি ঠিক আছো? হঠাৎ ঐক্য কোত্থেকে ছুটে এসে ওয়াফাকে সিলের মতো ছো মেরে নিজের বাহু ধরে আগলে নেয়। ঐক্য পাগলের মতো ওয়াফার সারা শরীর হাতড়ে বিড়বিড় করে, আম্মাজান আম্মাজান, তুমি ঠিক আছো? ওয়াফা পিটপিট করে উপর নিচ মাথা নাড়ায়। ঐক্য মেয়ের কপালে চুমুখে নিজেকে খানিকটা ধাতস্থ করে। আবৃত্তির দিকে কৃতজ্ঞ চোখে তাকে বলে, থ্যাঙ্কস এ লট মিস আবৃত্তি। আজ আপনি না থাকলে আমার মেয়েটার হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেত। কোনোদিন যদি এই ঋণ পরিশোধের সুযোগ হয় তো আমি অবশ্যই পিছপা হব না। আর এসব কী বলছেন মিস্টার ঐক্য? ওয়াফা আমার মেয়ের মতো। আমি কোনো কিছুর বিনিময়ে তো কারো ওকে সেভ করিনি। এত সব কিছুর মধ্যে ঐশী স্থির দৃষ্টিতে দৃশ্যটার দিকে তাকিয়ে রইল। ওর কর্ণকুহরে হঠাৎ বেজে উঠল আবৃত্তির কিছুক্ষণ পূর্বের কিছু কথা। একদিন দেখবে তাদের আগলে রাখার জন্য কেউ না কেউ আসবে, ঠিকই আসবে। ঐশীর চোখের পলক এক মুহূর্তের জন্য পড়ে না। ওর চোখে যেন ভেসে উঠল একটি সুখী পরিবারের দৃশ্য, যেটার কল্পনা ও সবসময় করে আসছে। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টের একটি গোল টেবিলে সবাই বসে আছে। রেস্টুরেন্টটি পার্কের নিকটে হওয়ায় ঐক্য সবাইকে এখানে নিয়ে এসেছে। বাহারি খাবার দাবার পুরো টেবিল জুড়ে। আবৃত্তি কাচুমাচু হয়ে কোনায় একটি চেয়ারে বসে আছে। পাশে বসে ঐশী খেতে খেতে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। ওর চেহারায় এখন কিছু কালাতিক্রম, পূর্বের অবসাদের রেশ খুঁজে পাওয়া যাবে না। আবৃত্তির বারবার সামনের চেয়ারে ঐক্য কপাল কুঁচকে বাম হাতে ফোনে খটখট আঙ্গুল চালিয়ে কি যেন করে চলেছে। আর মাঝে মাঝে
ফর্ক দিয়ে একটু একটু করে খাবার মুখে দিচ্ছে। তার কুকড়ে যাওয়া কপাল আর গম্ভীর আনন্দ দেখে বোঝা যাচ্ছে বেশ সিরিয়াসলি কিছু একটা করছে ফোনে। আবৃত্তি এক পলক সেদিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। ওর কেমন জানি হাঁসফাঁস লাগছে, বুকটা হঠাৎ কেমন যেন ভার ভার লাগছে। এই রেস্টুরেন্টটার সাথে ওর অতীতের কিছু স্মৃতি জমে আছে। এই রেস্টুরেন্টটাই প্রায়শই ধ্রুব ওদেরকে নিয়ে আসতো। আবৃত্তির প্রতি ভালোবাসা না থাকলেও ধ্রুব সবসময় চেষ্টা করত স্বামী আর পিতা নামক দায়িত্বটা অন্তত পালন করার। তাই তো উইকেন্ডে কোনো পার্ক বা রেস্টুরেন্টে আবৃত্তির দর্শনের সৌভাগ্য হতো। কখনো কখনো আবার ছেলের বায়নাও নিয়ে আসতো এখানে। আবৃত্তিকে কি আর বাসায় ফেলে আসা যায়, তাই হয়তো চক্ষু লজ্জায়ও নিয়ে আসতো এখানে। আবৃত্তি ওড়নাটা টেনে নিজের কপালের ঘাম মুছল। এই কনকনে ঠান্ডা আবহাওয়াতেও হয়ে এত কেন ঘামছে বুঝতে পারছে না। মনের মধ্যে কিছু একটা খসখস করছে, যেন খারাপ কিছু একটা হতে চলেছে, নাকি সব ওর মনের ভ্রান্ত ধারণা। হয়তো ধ্রুব নামক নেগেটিভিটি ওর মনকে প্রভাবিত করেছে, তাই এমন অদ্ভুত অশান্তি হচ্ছে মনে। আবৃত্তির চোখ ওকের পাশের চেয়ারে পড়ল। দৃশ্যটা দেখে কিছুটা অবাক হলো সে। পরক্ষণে ওর ঠোঁট জুড়ে মৃদু হাসি খেলে গেল। চেয়ারে বসে বসে ওয়াফা আর আরশান খাবার খাচ্ছিল। ওয়াফা চিকেনের পিসটা কাটতে পারছিল না দেখে আরশান নাইফটা নিয়ে সুন্দর মতো কেটে কেটে ওয়াফার প্লেটে দিচ্ছে। যদিও অপটু হাতে কাটতে তার বেশ বেগ পোহাতে হচ্ছে, তবুও এই ছোট্ট হাতেই দায়িত্ব নিয়ে ওয়াফাকে সাহায্য করার সর্বাত্মক চেষ্টায় সে। আবৃত্তির চোখ জুড়িয়ে যায় ছেলের পরোপকারিতায়। এতক্ষণের খারাপ লাগার রেশ উড়ে মনটা একটুখানি হালকা হয়। ও প্রার্থনা করে তার ছেলেটা যেন এই সুন্দর সুন্দর গুণগুলোর সাথে নিয়ে একজন আদর্শ মানুষ হতে পারে। আবৃত্তির জীবনে শত না পাওয়ার অভিযোগ যেন আরশান পূর্ণ করে। বাচ্চাটা যেন বড় হয়ে তার মায়ের দায়িত্ব একা হাতে নেয়। এই তো এইটুকুই। আবৃত্তির যে আর কিছুই চাওয়ার নেই এই জীবন থেকে। একসময় চেয়েছিল অনেক কিছু, নিজের স্বপ্ন পূরণ যখন করতে পারল না তখন চেয়েছিল থাক, মন দিয়ে সংসার করবে, স্বামীর ভালোবাসায় গোটা জীবন কাটিয়ে দেবে, কিন্তু কিছুই তো হলো না। তাই এখন আবৃত্তির জীবন থেকে আর কিছুই চায় না, শুধু চায় তার বুকের ধনকে, যার মুখের দিকে তাকিয়ে আবৃত্তির সব দীর্ঘশ্বাসের সমাপ্তি হয়। আরশানের কষ্ট হচ্ছিল দেখে আবৃত্তি নিজে নাইফটা হাতে নেয়। দক্ষ হাতে চিকেনগুলো কেটে সসে ডুবিয়ে সেজুয়ান রাইসের সাথে নিজের ওয়াফার মুখের সামনে ধরে। ওয়াফা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আবৃত্তির চোখের ইশারায় হাঁ করতে বলে। ওয়াফা ভয়ে ভয়ে পাশ ফিরে তাকিয়ে দেখে আরশান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আর চোখে মুখে কোনো হিংসাত্মক তৎপরতা নেই। ওয়াফার ভীতি যেন দূর হলো খুশি মনে। মুহূর্তে টুপ করে আবৃত্তির বাড়িয়ে রাখা নলা মুখে পুরে নেয়। আবৃত্তি আপন মনে হাসে। এদের দুটিতে এসব দুষ্ট মিষ্টি খুনসুটিগুলো ও বেশ উপভোগ করে। এটাও জানে দুজন পূর্বশত্রু থেকে সদ্য বন্ধুত্ব পেতেছে, তাই তো চোখে চোখে নীরব ভাষায় একজন আরেকজনের মন রক্ষা করে চলছে। ঐশী মুগ্ধ চোখে সেই দৃশ্য অবলোকন করে। কিছু একটা ভেবে ওর ভেতরটা উচাটন করে। পরক্ষণেই নিজের আজন্মকাল গম্ভীর আর কপাল বেঁকে রাখা ভাইয়ের মুখখানা পরখ করে আকাশকুসুম চিন্তার ইতি টানে। এ জন্মে হয়তো এই স্যাঁকাখোরকে বিয়ে করানো যাবে না, কিন্তু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়। হয়তো আল্লাহ চাইলে ও যা ভাবছে তাহলেও হতে পারে। ফোনে প্রয়োজনীয় কাজ শেষে ঐক্য পাশে তাকালো। তাকাতে চমকে উঠল। কুঁচকে রাখা কপালদের ভাঁজ নিমিষে মিলিয়ে গেল। নিজের মেয়েকে তারপরে এই প্রথমবার কাউকে এত যত্ন করে খাইয়ে দিতে দেখছে। ওয়াফার একটা অদ্ভুত অভ্যাস আছে, ও ঐক্য ব্যতীত কারো হাতেই খেতে চায় না, এমনকি নিজের দিদুনের হাতেও না। সকালবেলা নিয়ম করে ঐক্য খাইয়ে দেয়, বাকি দুই বেলা প্রায়শই ওয়াফা অপটু নিজের হাতেই খাবার খায়। ওকে বিমোহিত দৃষ্টিতে মেয়ের তৃপ্তি সহকারে খাওয়া দেখছিল। দৃশ্যটা তার কাছে এমন লাগলো যেন একজন মা তার সন্তানকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে। আবৃত্তির খুবই লজ্জা লাগছিল। ওরা দুই ভাই বোন ওকে এভাবে দেখছে কেন আজব। ঐক্য মনে হয় বুঝলো আবৃত্তির অস্বস্তি, তাই তো চোখ সরিয়ে আর এক
পল পাশে চুপচাপ বসে পটু হাতে খাবার খাওয়া আরশানকে দেখল। অবাক হলো বাচ্চাটার আজ হঠাৎ শান্ত আচরণে। ও যতটুকু আরশানকে চেনে তাতে বাচ্চাটা নিজ মায়ের এতটুকু ভাগও কাউকে দিতে রাজি না, কিন্তু আজ এমন শান্ত কি করে? অক্ষ গলা খাকারি দিল আরশানের মনোযোগ আকর্ষণের চেষ্টায়। কি চ্যাম্প, সিজলিংটা মজা? আরশান খাবার চিবোতে চিবোতে বলে, হ্যাঁ আঙ্কেল, চাউমিনটাও অনেক মজা, দেখো কতগুলো চিজ আর প্রন দিয়েছে। অক্ষ বাচ্চাটার চুল এলোমেলো করে দিয়ে হেসে বলে, পিৎজাটাও মজা, টেস্ট করে দেখবে একটু? আরশান চোখ বড় বড় করে বলল, না না আঙ্কেল, আমার টাম্মি একদম ফুল, আর খেতে পারবো না, দেখো কত বড়। আরশান নিজের পেটটা আঙুল দিয়ে দেখালো। অক্ষ হাসি মুখে আরশানের গাল টেনে দিল, তারপর টিস্যু দিয়ে যত্ন করে অনুমুখটা মুছিয়ে দিয়ে বলল, গুড বয়, এখন এই শেকটা খাও। ওকে উঠে দাঁড়িয়ে ঐশীকে উদ্দেশ্য করে বলল, তোরা বস, আমি ব্যাংক পেমেন্ট করে দিয়ে আসছি। অক্ষ যেতেই ঐশী একটু নড়ে বসলো। ততক্ষণে আবৃত্তি ওয়াফাকে খাইয়ে মুখ হাত পেপার নেপকিন দিয়ে ক্লিন করে দিয়েছে। আপু, বলো ঐশী, একটা কথা বলবো, যদি কিছু মনে না করতে। আবৃত্তি চোখ তুলে তাকে জবাব দেয়, আরে দূর, বলো তো, কি মনে করব? আমি অত কিছু মনে করি না, তুমি দেদারসে বলে ফেলো। ঐশী জিভ দিয়ে ঠোঁট ভিজে জিজ্ঞেস করে, ইয়ে মানে এরপর কি করবে কিছু ভাবলে? আবৃত্তি স্বাভাবিকভাবে প্রত্যুত্তর করে, আমি তো চাচ্ছি কোনো একটা ছোটোখাটো জবে ঢুকে যেতে, কিন্তু তোমার স্যার এই কথা শুনলেই রেগে অগ্নিশর্মা হয়ে যান। দুধের দাঁত পড়েছে, 2 দিন হয়নি, তিনি নাকি বোন ভাগ্নের সব দায়িত্ব পালন করবেন। আমি যেন কোনো জব টবের কথা না ভাবি। সে আমার আবার বিয়ে দেবেন, হা হা হা। ঐশী মুচকি হাসে। আহানের এইসব ভালো গুণই ওকে দিওয়ানা করে ছেড়েছে। অত্যাধিক সুদর্শন হওয়ার দরুন আহান ক্লাসের সব মেয়েদের ক্রাশ, কিন্তু ঐশী জানে ও আহানের বাহ্যিক রূপে ওর প্রতি আকৃষ্ট হয়নি। সেদিনের ওই ঘটনাটি যে ঐশী কখনো ভুলবে না। কোথায় হারিয়ে গেলে তুমি? ঐশীর ধ্যান ভাঙে। ও একটু সাহস করে একটা অতি ব্যক্তিগত প্রশ্ন করে বসল, আপু, তুমি বিয়ে নিয়ে কিছু ভেবেছ? আবৃত্তির ব্যস্ত হাত থেমে যায়। কিছুক্ষণ আনমনা হয়ে বসে থাকে। ঐশী আবৃত্তির ভাবলো আবৃত্তি হয়তো মাইন্ড করেছে। আপু, আমি সরি, আসলে দ্বিতীয় সূচনা হলে কেমন হয় ঐশী? মানে? আবৃত্তি বা শীতল চোখ তুলে তাকায় ঐশীর দিকে, বড্ড সাবলীল গলায় বলে, মানে আমার জীবনে দ্বিতীয় সূচনা হলে কেমন হয়? আমি ইন ফিউচার বিয়ে নামক পবিত্র সম্পর্কটাতে আবার জড়াতে চাই ঐশী। এই সম্পর্কে আমি ভালোবাসার সম্মান কিছু পাইনি, কিচ্ছু না। এই সম্পর্কটা আমাকে সব সময় অস্তিত্ব সংকটে ভুগিয়েছে, কিন্তু আমার তো কোনো দোষ ছিল না ঐশী। কেন আমি গুমড়ে গুমড়ে মরব? আমি বাঁচব, আমি হাসব, প্রাণ খুলে হাসব, আমি আবার লাল শাড়ি গায়ে জড়াবো, আবার স্বামীর জন্য সাজব, দেখব এই সমাজ কি করতে পারে। পুরুষ যদি একটা নারীকে ভেঙে গুড়িয়ে স্বাধীনভাবে এই সমাজে বাঁচতে পারে, তবে কেন একটা নারী নয়? কথাগুলো বলতে বলতে আবৃত্তির গলা কেঁপে কেঁপে ওঠে। মনোহরী চোখ দুটোতে জমে নোনা জল। ঐশী অবাক নয়নে দেখে এক আত্মমর্যাদা সম্পন্ন নারীকে। আরেকবার আবৃত্তির চমৎকার ব্যক্তিত্বে ওর দু চোখ থেকে মুগ্ধতা ছুঁয়ে পড়ে, সম্মানে নুয়ে পড়ে মন। ঠিকই তো, একটা পুরুষ যদি বিচ্ছেদের সপ্তাহখানেকেই নতুন জীবন সূচনা করতে পারে, তাহলে একটা নারী কেন বছরের পর বছর একাকিত্ব নিয়ে সংগ্রাম করে যাবে? দ্বিতীয় সূচনা তো নারীর জীবনেও দরকার। আবৃত্তি হঠাৎ ধরা গলায় বলে ওঠে, যেন ঐশী, আমার না একটা সংসার করার বড্ড শখ। বলতে বলতে আবৃত্তির চোখের নোনা জলগুলো বর্ষণ হয়ে ওর গাল বেয়ে নামে। ঐশী কতক্ষণ আনমনে কিছু ভাবে। সামনে একবার তাকায় ভিডিও গেমে মগ্ন আরশান ওয়াফাকে, আর এক পাল অদূরে অক্ষরের দিকে তাকে মনে মনে একটা কঠিন ডিসিশন নেয়। বড় করে একটা শ্বাস টেনে আবৃত্তির এক হাত নিজের মুঠোতে নেয়। অমায়িক হেসে বলে, খুব শীঘ্রই তোমার একটা ভরা সংসার হবে আপু, দেখে নিও, তোমার জীবনে দ্বিতীয় সূচনা আসতে চলেছে। হাসপাতাল থেকে থমথমে মুখে বের হয় ধ্রুব। হাতে ইরার টেস্টের রিপোর্ট মিলিয়ে এক গাদা ফাইল। ইরার মাথাটা ঘুরছে, পাজরা টলছে। আজ ডাক্তার যা বলল তা যদি সত্যি হয় তাহলে না, তাহলে ইরা মরে যাবে, একদম মরে যাবে। ইরার মাথাটা ঘুরে উঠলে পাশে বেখালি ধ্রুবর শার্টের হাতা খামছে ধরে।
ধ্রুব ভুরু কুঁচকে তাকায় ইরার চোখে জমা পানি আর বড় বড় শ্বাস টানতে দেখে উদ্বিগ্ন হয়ে ইরাকে আগলে ধরে, মুখে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ইরা, আবার শরীর খারাপ করছে? ইরা কাঁপা গলায় বলল, ধ্রুব তখন ডাক্তার কথাটা কেন বলল? ধ্রুব সুদর্শন মুখটাতে নেমে আসে কালো মেঘের ঘন ঘটা। সেই কথাটা শুনে তো ধ্রুবরও বুক কাঁপছে। ধ্রুব দ্রুত নিজেকে সামলায়, এখন যদিও নিজে ভেঙে পড়ে তাহলে ইরা আরও আতঙ্কিত হয়ে পড়বে। ইরার বাহু আগলে ধরে নরম স্বরে বলে, ইরা চলো, কোথায় তোমাকে নিয়ে বসি, তোমার রিল্যাক্স হওয়া প্রয়োজন। কেবিন নং 203। কেবিনের কোনায় চেয়ারে বসে বাচ্চারা দুটো তখন হট চকলেট শেক খাচ্ছিল। আবৃত্তি আর ঐশী তখন গম্ভীর আলাপে মগ্ন। ঐক্যর অতীত বিস্তারিত শোনার পর আবৃত্তির ইচ্ছে হলো নিজের বিষাদমাখা অতীতটা শেয়ার করে হালকা হতে। ধ্রুব তোমার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল? ঐশীর হতবাক প্রশ্ন। আবৃত্তি মলিন হেসে উপন্যাস মাথা নাড়ায়। কিন্তু তুমি অনুমতি দিলে কেন? মাদার তেরেসা হওয়ার ইচ্ছে জেগেছিল? আবৃত্তি মাথা নাড়িয়ে বলে, নিতান্তই বাধ্য হয়ে। আমি অবলা নারী নই যে স্বামী এসে বলবে আর আমি রাজি হয়ে যাব। ঐশী বিভ্রান্ত হয়ে বলল, তাহলে? আবৃত্তি ফিকে হেসে বলে, বিয়ের পর অনাকাঙ্ক্ষিতভাবে আমার আরশান যদি গর্ভে না চলে আসতো তবে হয়তো ধ্রুবকে আমি মুক্ত করে দিতাম, কিন্তু আমি পারিনি। আমার আরশান বাবা বলতে অজ্ঞান ছিল। মিথ্যে বলবো না, ধ্রুব নিজেও আরশান পৃথিবীতে আসার পর থেকে সম্পূর্ণ স্থির হয়ে যায়। ইরার সাথে কখনো ওকে যোগাযোগ করতে দেখিনি, এমনকি ইরার সব স্মৃতি যেগুলো ও পরম যত্নে আলমারিতে লুকিয়ে রেখেছিল সেগুলো পুড়িয়ে ফেলে। সব কিছু ভুলে একজন ভালো বাবার স্বামী হওয়ার আপ্রাণ চেষ্টা আমি তার মধ্যে দেখতাম। ভালোই চলছিল সব, কিন্তু আবৃত্তি ফোনে ভিডিও গেম খেলায় মগ্ন। ছেলের আদুরে মুখটার দিকে এক দৃষ্টিতে চেয়ে বলে। বছরখানেক ধরে প্রায় ধ্রুবর ফোনে অচেনা নাম্বার থেকে ফোন কল, মেসেজ আসতো। প্রথম আমি বিষয়টা আমলে নেইনি, কিন্তু দিন যেতে ধ্রুবর আচরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করি। ওর চোখে সেই প্রথম দিনগুলোর মতো আমার জন্য বিতৃষ্ণা দেখতে পাই। একদিনও শাওয়ারে ছিল, তখন ওর ফোনটা বেজে উঠলে আমি কৌতূহলবশত তুলি। ওপাশ থেকে ইরার কণ্ঠ শুনে যেন আমার দুনিয়া দুলে ওঠে। এরপর থেকে প্রায়ই গভীর রাতে ইরার বিভিন্ন টেক্সট আসতো ধ্রুবর ফোনে। তখন আমি বুঝতে পারি আসলে ধ্রুব কখনো ইরাকে ভুলতেই পারেনি, আর না তো ইরা ভুলতে দিয়েছে। ঐশী বিহ্বলিত হয়ে আওড়ায়, তার মানে তোমাকে বিয়ে করার পরও ধ্রুব ইরার সাথে অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছিল? জানি না, ধ্রুবর ভাষ্যমতে তারা নাকি শুধু বন্ধু ছিল। সব কিছু জানার পর আমি যখন ধ্রুবর থেকে কৈফিয়ত চাই তখন ধ্রুব আমার চোখে চোখ রেখে বলল, ও আর ইরা এখন শুধুই বন্ধু। সেই বন্ধুত্বের খাতিরে নাকি ওরা পরস্পর যোগাযোগ রেখেছে। আচ্ছা, এত রাতে প্রাক্তনকে টেক্সট করে কোন বন্ধু দেয় বলতে পারো? এভাবে প্রায় 3 বছর চলল। আরশান বড় হলো, কিন্তু আমার আর ধ্রুবর সম্পর্কের কোনো উন্নতি হলো না। ধ্রুব ইরার যোগাযোগ তখন অব্যাহত। আমি জানতাম ইরার সাথে ধ্রুব কোনো অনৈতিক সম্পর্কে জড়ায়নি, কিন্তু তবুও আমার স্বামী হয়েও ধ্রুব যেন আমার ছিল না। কখনো কখনো আমার সাথে গল্প করতে বসলো, মুখ ফসকে ইরার বিষয়ে বলে ফেলতো। যেন ঐশী, ধ্রুব যখন ইরাকে নিয়ে কিছু বলতো তখন ওর চোখে আমি ইরার জন্য অপার মুগ্ধতা দেখতাম। তখন আমার না ভীষণ অপরাধ বোধ হতো। দুজন ভালোবাসার মানুষের মধ্যে আমি কেন তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকলাম? তারপর এরা গোপনে বিয়ে করে ফেলে, নিজেদের নোংরা মানসিকতার পরিচয় দেয়, তাই না? ঐশীর রসপূর্ণ গলা না মানে? আবৃত্তি রেস্টুরেন্টের স্বচ্ছ কাঁচের জানালা পেরিয়ে অদূরে তাকায়, আনমনে হারিয়ে যায় নিজের অসহায় অতীতের পাতায়। মাম্মাম, পাপা কখন আসবে? ছেলের আদো বুলি শুনে আবৃত্তি কক্ষের দেয়াল ঘড়ির দিকে তাকায়। সময় রাত 11:20। বাইরে তখন বৈশাখী মাসের আগমনী ঝড় বইছে। আবৃত্তির হঠাৎ কেমন অদ্ভুত অস্থিরতা শুরু হয়। কি ব্যাপার? ধ্রুবর ফিরতে আজ এত দেরি হচ্ছে কেন? আবৃত্তি বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা তুলে ধ্রুবর নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোনটা রিং বেজে কেটে যায়। আবৃত্তি ভুরু কুঁচকে আবার ট্রাই করে। এভাবে 2 বার ফোনটা রিং বেজে কেটে যায়। তৃতীয়বারে ডায়াল করলে এবার বিপরীতে সুমিষ্ট নারী কণ্ঠে ফোনটা সুইচ অফ শোনায়।
আবৃত্তি ফোনটা কান থেকে নামিয়ে দরদর করে ঘামতে থাকে। বাইরে ততক্ষণ উত্তাল কালবৈশাখী শুরু হয়েছে। গোটা ফ্ল্যাটে তখন শুধুমাত্র আবৃত্তি আর আরশান ব্যতীত কোনো জনপ্রাণী নেই। ওর শাশুড়ি ছোট ছেলের শ্বশুর বাড়িতে আজ বেড়াতে গিয়েছিলেন, তাই আজ আর ফেরেননি। আবৃত্তির চিন্তাযুক্ত চেহারা থেকে আরশান মায়ের কোলে চেপে বসে অবুঝ কণ্ঠে বলে, কি হয়েছে মাম্মাম, পাপা ফোন পিক করছে না? আবৃত্তি ছেলেকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলে উদ্বিগ্ন স্বরে বলল, তুমি ঘুমিয়ে যাও বাবা, তোমার পাপার আজ আসতে বোধহয় লেট হবে। যদিও ধ্রুব বাসায় ফেরা ব্যতীত আরশানকে ঘুম পাড়ানো অসম্ভব, কিন্তু কি বুঝে যেন বাচ্চাটা আজ আর বায়না করল না। লক্ষ্যে বাচ্চার মতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আবৃত্তি চিন্তিত মনে আরশানের চুলে হাত বুলিয়ে দেয়। 10 মিনিট পর আরশানের ভারী নিঃশ্বাস পড়তে দেখে আবৃত্তি ওকে ঠিকভাবে বালিশে শুয়ে দেয়। তারপর পা টিপে টিপে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ছাঁট এসে আবৃত্তির কোমল মুখটা ভিজিয়ে দিল, কিন্তু আবৃত্তির সেদিকে ভ্রুক্ষেপ নেই। ও ফোনের কল লিস্ট ঘেঁটে ধ্রুবর কলিগ ইমনের নাম্বারটা খুঁজে বের করে ডায়াল করে। ওপাশের সাথে সাথে রিসিভ হতে আবৃত্তি উৎকণ্ঠিত সুরে বলল, ইমন ভাই, আমি আবৃত্তি বলছি। আরে ভাবি, আপনি এত রাতে কল করেছেন, সব ঠিক আছে তো? ধ্রুব কোথায়? আবৃত্তির পিলে চমকে ওঠে। তার মানে ইমন ভাইও জানে না ধ্রুব কোথায়? ওপাশ থেকে ইমন হ্যালো হ্যালো করে যাচ্ছে। আবৃত্তি বিড়বিড় করে জিজ্ঞেস করে, ভাইয়া অফিস কখন শেষ হয়েছে আপনাদের? সে তো আজ অ্যাজ ইউজুয়াল 8:30। কেন ধ্রুব এখনো বাসায় ফেরা? আর কিছু শোনার অপেক্ষা করল না আবৃত্তি, খট করে লাইনটা কেটে দিল। আবৃত্তি স্তব্ধ হয়ে বারান্দায় আরশানের জন্য সেট করা দোলনায় বসল। বৃষ্টির তোড়ে ও ভিজে যাচ্ছে। শীতলতার তোড়ে রক্ত যাওয়ার মতো ওষ্ঠজোড়া কেঁপে কেঁপে উঠছে। আচ্ছা ধ্রুব কোথায়? ও ঠিক আছে তো? সকালের মৃদু আলো চোখে পড়তে আবৃত্তি ঘুমন্ত কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। নড়েচড়ে উঠে সামান্য আবার ঘুমাবার চেষ্টা করে, কিন্তু সারা রাত ঝড় বৃষ্টি পেরিয়ে সকালে সূর্যটা আজ বেশ কড়াভাবে তার রশ্মিতে ধরণীকে আলোকিত করে চলেছে। আবৃত্তি পিটপিট করে চোখ খুলে দেখে সে কাল রাতে বারান্দার দোলনাটাই ঘুমিয়ে পড়েছিল। কতক্ষণ ঘুমু ঘুমু চোখে শান্ত হয়ে বসে থাকে। হঠাৎ কাল রাতের সব কিছু মনে পড়তেই হতচকিত হয়ে দোলনা থেকে উঠে এক ছুটে নিজেদের বেডরুমে পৌঁছায়। সদ্য ঘুম ভাঙা দুর্বল মস্তিষ্কে ক্ষীণ আশা ধ্রুবকে হয়তো প্রতিদিনের মতো আরশানকে জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমিয়ে থাকতে দেবে। কিন্তু বিধিবাম রুমে এসে দেখে আরশান বিছানায় একাকী ঘুমিয়ে আছে। আবৃত্তি দেয়াল ঘড়িতে তাকে দেখে ঘড়িতে সকাল 8টার ঘর প্রায় আধ ঘন্টা আগেই পেরিয়ে গিয়েছে। আবৃত্তির মাথাটা ভন ভন করে ঘুরছে, মস্তিষ্ক বারবার সাবধান করছে ধ্রুবর কোনো বিপদ হলো না তো। ধ্রুবর প্রতি হয়তো আবৃত্তির কোনোদিন ভালোবাসা জন্মেনি, কিন্তু এই মানুষটা ওর সন্তানের বাবা, এ সত্যিটা যে কিছুতেই অস্বীকার করা যায় না। ও আর কিছু ভাবতে পারল না। মনে মনে ঠিক করলো ধ্রুবকে নিজেই খুঁজতে বের হবে। মনে মনে ঠিক করে ওয়াশরুমের দিকে ছোটে কোনো মতে ঘুম কাটানোর জন্য মুখ চোখে সামান্য পানি ছিটিয়ে মুখটা না মুছে বাথরুম থেকে বড় বড় পা ফেলে বের হয়। ফোন আর পার্সটা ব্যাগে ভরতেই ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। আবৃত্তি অবাক হলো, ভাবলো হয়তো তার শাশুড়িরা চলে এসেছে। আবৃত্তি কপালে দুশ্চিন্তার ঘাম জমল। তার শাশুড়ি তাকে বিশেষ পছন্দ করেন না। আগে ওর শ্বশুর বেঁচে থাকাকালীন আবৃত্তিকে কোনো কথা না শোনালেও ওর শ্বশুর মারা যেতে যেতে আবৃত্তিকে উঠতে বসতে কটু কথার বানে জর্জরিত করেন তিনি। হীরার মতো গুণী মেয়েকে ছেলের বউ করতে না পারার হাপিত্যে সে মরে যান। ও দুরু দুরু বুক নিয়ে ড্রয়িং রুমে আসে। কাপা হাতে দরজাটা খুলতে ওর আপাদমস্তক একটা ঝাঁকি দিয়ে ওঠে। দরজার ওপাশে ধ্রুব উস্কো খুস্কো চুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ধ্রুবকে দেখে আবৃত্তির জানে যেন পানি আসলো। ও হাত টেনে ধ্রুবকে ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। আবৃত্তি অনুভব করলো ওর ধরে রাখা হাতেও ধ্রুবর শরীরটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠেছে। আবৃত্তি নিজেকে ধাতস্থ করে ধ্রুবর আপাদমস্তক দেখল।
শরীরে অফিসের কোটটায় অনুপস্থিত, চোখ দুটো অসম্ভব লাল, যেন সারা রাত এক ফোঁটা ঘুমায়নি। সাদা রঙা শার্টটার বুকের কাছের দুটো বোতাম ছেঁড়া। আবৃত্তি সেদিকে বেখালে নিজের হাতটা এগোলে এতক্ষণ জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকা ধ্রুব আটকে উঠে চোখের পলকে দুপা পিছিয়ে যায়। আবৃত্তি অবাক গলায় বলল, কি হয়েছে ধ্রুব, আর তুমি সারা রাত কোথায় ছিলে? ধ্রুব এক পলক আবৃত্তির চোখের দিকে তাকালো, কিন্তু সাথে সাথে চোখ নামিয়ে খানিকটা চুরি ধরার মতো করে মেঝেতে এলোমেলো দৃষ্টি ফেলল। ঈষৎ কম্পিত গলায় তুতলে বলল, এক কাজে বন্ধুর বাসায় গিয়েছিলাম। ঝড় বৃষ্টি দেখে আর বেরোতে দেয়নি, তাই রাতটুকু সেখানে থেকে গিয়েছিলাম। পুরোটা কথা ধ্রুব সম্পূর্ণ মেঝের দিকে চেয়ে বলে, যেন কোনো কারণে ও আবৃত্তির চোখে চোখ মেলাতে সাহস পাচ্ছে না। আবৃত্তি কিছু বলতে মুখ হাঁ করবে, এমন সময় ধ্রুব হন্তদন্ত হয়ে বলল, আবৃত্তি, আমার মাথাটা প্রচণ্ড ধরেছে, আমি ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, প্লিজ এখন যাই। এ কথা বলে বড় বড় পা ফেলে চলে যায় বেডরুম ছেড়ে, যেন আবৃত্তির থেকে পালাতে চেয়েছে। ধ্রুব চলে যাওয়ার পর আবৃত্তি স্তব্ধ বদনে সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ বাসার কলিং বেল পুনরায় বেজে ওঠে। আবৃত্তি চমকে ওঠে, দরজার দিকে এগোয়। দরজা খুলতে দেখে ওর শাশুড়ি দীপ্ত আর ওর নতুন বউ দাঁড়িয়ে আছে। আবৃত্তিকে সাঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ওর শাশুড়ি এক প্রকার ঠেলে ভেতরে ঢোকে। চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ দেখে ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, সব এরকম শান্ত কেন? আর আমার দাদু ভাই আর ধ্রুব কোথায়? ধ্রুবর কালকে ঘরে না ফেরার কথাটা আবৃত্তি চেপে গেল। শুধু শুধু ঘরে অশান্তি করতে নারাজও। মা, আরশানের পাপার মাথাটা ধরেছে, তাই ঘুমাচ্ছে। ধ্রুবর মা ক্লান্ত থাকায় আর কথা বাড়ালেন না। আবৃত্তিকে লেবুজ্জা করতে নির্দেশ দিয়ে নিজের ঘরের দিকে এগোলেন। ভাবি, আমি এক কাপ কড়া কফি পেতে পারি? পাশ থেকে সোনিয়া দীপ্তর পেটে গুঁতো দিয়ে বলল, ভাবি কেন তোমার জন্য কষ্ট করে কফি বানাবে? ভাবি থাক, কফিটা আমার বউ বানাবে। সোনিয়া দীপ্তর মাথায় চাটি মেরে বলল, ইস, শখ কত, নিজের কফি নিজে বানাও গিয়ে। ভাবি দেখেছ তো? আবৃত্তি ওদের দুজনের খুনসুটিতে মুগ্ধ নয়নে দেখে। এরকম দুষ্ট মিষ্টি খুনসুটিগুলো কখনো ওর আর ধ্রুবর সম্পর্কে ছিল না। দীপ্ত আর সোনিয়া দুজনের লাভ ম্যারেজ, বিনা বাধায় পরিবারের সম্মতিতে দুজনে বিয়ে করেছে। প্রেম ভালোবাসা বাধা দেয়া মানুষটাই যে আর বেঁচে নেই। আচ্ছা, ধ্রুব যদি ইরাকে বিয়ে করতে পারত, তাহলে তারাও কি এমন মিষ্টি মিষ্টি ঝগড়া করত? অতীতের কথা এই পর্যন্ত বলে আবৃত্তি খানিকটা দম নেয়। আই কান্ট বিলিভ, কি পরিমাণ হিপোক্রিট এই মহিলা। ধ্রুব বিবাহিত, বাচ্চা আছে যেন ধ্রুবর সাথে নোংরামো চালিয়ে গিয়েছে। আমি তো ভাবতে পারছি না, একজন মেয়ে জেনে বুঝে কি করে আরেকটা মেয়ের ঘর ভাঙে। ঐশী ছটফটিয়ে বলে, ওর পুরো শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আবৃত্তি কাষ্ঠ হাসে। মেয়েটা এইটুকু শুনে এমন করেছে, আসল কাহিনী শুনলে কি করবে? ঐশীর আগে চিরবির করে বলে, আম্মু ঠিকই বলে, একটা নারী আর একটা নারীর সবচেয়ে বড় শত্রু। আবৃত্তি হঠাৎ বলে ওঠে, সব দোষ তো আর ইরার একার না ঐশী, ধ্রুব তো আর ধোয়া তুলসী পাতা না। মানে প্লিজ সব খুলে বলো তো আপু। আবৃত্তি মুখ খুলে কিছু বলতে নেবে, কিন্তু সামনের দৃশ্যপট দেখে ওর পায়ের তলার জমিন সরে যায়। শরীরটা প্রচণ্ড কম্পনে ঝাঁকি দিয়ে ওঠে। কিছুক্ষণ আগে রেস্টুরেন্টে গ্লাস ডোরটি এক হাতে ওপেন করে অন্য হাতে ইরাকে ঢুকতে সাহায্য করলো ধ্রুব। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে রিসিপশনে নিজের অফিসের বসকে দেখে থমকে যায় ধ্রুব। আনমনে বিড়বিড়ে, স্যার। ইরা ধ্রুবর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়, দেখে কালো শার্ট আর মিন্ট ব্লু ডেনিম জিন্স পরিহিত এক শ্যামবর্ণা শুভদর্শন যুবক বিল পে করছে। ইরা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কার কথা বলছো তুমি? ধ্রুব চোখের ইশারায় দেখে উনি আমার অফিসের বস। ইরা চোখ বড় বড় করে বলল, এই ছেলেটা তোমার বস? দেখে তো মনে হচ্ছে তোমার সেম এইজের। ধ্রুব ফিসেল হেসে বলল, তুমি ঠিক ধরেছ, বাট উনি আমার বয়সী না, আমার 1 বছরের ছোট। 31 ওনার বয়স। বাহ, এত অল্প বয়সে এত বড় মাফের বিজনেস ওনার, মানতে হবে দম আছে। তাই বিয়ে করেছেন উনি। একটা 5 বছরের পরীর বাবা উনি। চলো দেখাও, যেহেতু হয়েছে তোমার সাথে পরিচয় করিয়ে দিই স্যার।
ঐক্য ভুরু কুঁচকে পেছনে তাকায়, নিজের অফিসের সহকারী ম্যানেজারকে এখানে স্ত্রী সমেত দেখে জিজ্ঞেস করে, ধ্রুব তুমি এখানে? এই তো স্যার, ওয়াইফকে নিয়ে এসেছিলাম। ইরা এদিকে এসো, উনি আমার বস মিস্টার ঐক্য চৌধুরী। ঐক্য গর্ভবতী ইরাকে পরিলক্ষিত করে সৌজন্য হেসে শোধায়, হ্যালো মিসেস, গুড আফটারনুন, নাইস টু মিট ইউ। মীরা মিষ্টি এসে প্রত্যুত্তরে বলে, মিটু স্যার। ধ্রুব আশেপাশে তাকে জিজ্ঞেস করে, ওয়াফা মামুনিকে নিয়ে এসেছেন স্যার? ঐক্য মুচকে এসে মাথা নাড়ে, ইয়েস, এই একটু হ্যাং আউটে এসেছিলাম। উড ইউ গাইজ আর লাইক টু জয়েন আস? ধ্রুব উত্তর দেওয়ার আগেই ইরি উৎসুক সুরে বলে, ইয়েস ইয়েস, হোয়াই নট। আমার আপনার বেবি ওয়াফাকে দেখার খুব ইচ্ছে। প্রায়শই ধ্রুবর কথা বলে। ঐক্য মুচকে হাসে। ছোট থেকেই তার মেয়েটা সবার ভালোবাসা পেয়ে আসছে। বলতে গেলে ঐক্যকে অপছন্দ করা মানুষ যেন ওয়াফার মিষ্টি আননে গলে যায়। ঐক্য ওদের নিয়ে ভিআইপি ক্যাবিনেট 203-এর দিকে অগ্রসর হয়। সময়টা তখন বৈশাখ মাস, চারদিকে উত্তাল ঝড়ের দাপটে প্রকৃতি বড্ড অশান্ত। ঘড়ির কাঁটা তখন বোধহয় রাত 10টা নাগাদ ছিল। ধ্রুব এই ঝড়ে একটু ধীর গতিতে ড্রাইভ করছে, পাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। ড্রাইভ করতে করতে বারবার হাত ঘড়ি দেখছে সে। সন্ধ্যারাত থেকে রাজধানীতে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বইছে। রোজকার মতো অফিস ছুটি হওয়ার পর ধ্রুব গিয়েছিল চিজবার্গে আরশানের ফেভারিট তিরামিসু নেওয়ার জন্য। সেখানে যেতে গিয়েই পড়তে হয়েছে বিপাকে। ঝড়ের সাথে প্রচণ্ড বেগে ঝমঝমে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির তোপে ড্রাইভ ঝুঁকিপূর্ণ ভেবে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে সেখানে। তাই আজ এত দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভ করতে করতে ধ্রুব স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ করা হাতটির কবজিতে সংযুক্ত হাত ঘড়িটার সময় দেখে। সময়ের কাঁটা ছুটতে ছুটতে তখন 10টা বেজে 20 মিনিট। ধ্রুবর মেজাজরা খিঁচে ওঠে। যত জলদি তার ঘরে ফেরার তারা। মনটা উতলা আরশানের জন্য। নিশ্চয়ই ছেলেটা তার জন্য না ঘুমিয়ে বসে আছে। পাপাকে ছাড়া আরশান কিছুতেই ঘুমাবে না, এটা আরশানের একটা বদঅভ্যাস বলা চলে। কিন্তু এই বদঅভ্যাসগুলোই ধ্রুবকে প্রশান্তি এনে দেয়। মনে হয় তার জীবনের না পাওয়ার আফসোসটা বিলীন করতে এসেছে আরশান নামক প্রাপ্তিটা। ছেলের কথা মনে করে ধ্রুবর অধর জোড়া স্নিগ্ধ হাসিতে প্রসারিত হলো। হঠাৎ পাশের সিটে থাকা সেলফোনটা বেজে ওঠে। ধ্রুব ভুরু কুঁচকে এক হাতে স্টিয়ারিং সামলে ফোনটা হাতে নেয়। ভেবেছিল আবৃত্তির কল, কিন্তু স্ক্রিনে অপ্রত্যাশিত ইরানি নামটা দেখে খানিকটা অবাক হলো সে। ফোন রিসিভ করতে ওপাশে শোনা গেল রমণীর নিদারুণ ক্রন্দন ধ্বনি। ধ্রুবর কুঁচকানো ভুরুযুগল শিথিল হয়ে আসে। অন্তরে কেন জানি চাপ অনুভব করে প্রাক্তন প্রেমিকার কান্নার শব্দে। ওপাশে ইরা কেঁদেই চলেছে। ধ্রুব অস্থির চিত্তে ব্রেক কষে, অন্তরে ভয়। কি হয়েছে ইরার? ইরা, আরি ওকে? কাঁদছ কেন তুমি? ওপাশে ইরা কোনো জবাব না দিয়ে ফুপিয়েই চলেছে। কোনো বিপদের আশঙ্কায় বৃষ্টিমুখর ঠান্ডা আবহাওয়ার আমেজেও ধ্রুবর কপালে বিন্দু বিন্দু চোখের জল জমে। অস্বাভাবিকভাবে হৃদস্পন্দনের হার বাড়ে। চিন্তার ধৈর্যের খেয়ে হারিয়ে খানিকটা চমকে বলে, ইরা, ফর গড শেক, কী হয়েছে বলবে? ধ্রুব, আমার না কেমন জানি লাগছে। মানে কি হয়েছে? শরীর খারাপ করছে? ইরা ফোপাতে ফোপাতে ভেঙে ভেঙে বলল, আমি নিঃশ্বাস নিতে পারছি না ধ্রুব। মনে হচ্ছে আমি মরে যাব। এই ফাঁকা অ্যাপার্টমেন্টটা যেন আমাকে গিলে নেবে। তুমি প্লিজ আসো না, আমার ভয় হচ্ছে ভীষণ। আমি বোধহয় মরে যাব। ইরার এমন করুণ আহাজারিতে ধ্রুবর বুকটা ধক করে ওঠে। মনে জেকে ধরে পুরনো ভয়। ইরা ধানমন্ডির একটা ফ্ল্যাটে একা থাকে, অফিস নিকটে হওয়ার সুবিধার্থে। বহুবার ধ্রুবর সাথে কাউকে রাখার জন্য উপদেশ দিল, ইরা সেটা গ্রাহ্য করেনি। ওর এক কথা, সাথে কেউ থাকা মানে নিজের ব্যক্তিগত জিনিসগুলো না চাইতেও শেয়ার করা, যেটা ইরার সবচেয়ে অপছন্দের একটি কাজ। ধ্রুবকে হারানোর পর প্রচণ্ড মানসিক ট্রমার হতাশা থেকে দুবার ইরা সুইসাইডের চেষ্টা করে। সেই পুরনো ভয়টা ধ্রুবকে ভীত করে তোলে। উৎকণ্ঠায় হড়বড়িয়ে বলে, ইরা, আমি আসছি, তুমি ভয় পেও না, আসছি আমি। ইরার করুণ কান্না আর পরিস্থিতির অস্থিতিশীলতার ধ্রুব আর কিছু ভাবতে পারে না। উদ্ভ্রান্ত মস্তিষ্কে গাড়ি ইউটার্ন নিয়ে ছোটে ইরার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। ধানমন্ডির বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্টটির
ছয়তলার একটি ফ্ল্যাটে ইরার একাকী বসবাস। সুবিশাল অ্যাপার্টমেন্টের সামনে এসে ব্রেক কষে ধ্রুবর গাড়িটি। গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে ধ্রুব বড় বড় পা ফেলে এক প্রকার ছুটে যায় ভেতরে। বৃষ্টির তোরে খানিকটা ভিজেও গেল ধ্রুবর শুভ্র রঙের শার্টটা, তবুও সেটি উপেক্ষা করে এলিভেটর থেকে বের হয়ে ইরার ফ্ল্যাটের কলিং বেল অস্থির চিত্তে বাজতে থাকলো। কয়েকবার বেল বাজার পরেও ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে এবার ধ্রুব জোরে জোরে হাত দিয়ে দরজা ধাক্কাতে থাকলো। ওর ধাক্কানোর মধ্যেই দরজাটা হুট করে খুলে যায়। ধ্রুব আটকে রাখা শ্বাসটাও ছাড়তে পারে না। আকস্মিক ইরা সবেগে ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। হতভম্ব ধ্রুব দু পা পিছিয়ে যায়। ইরা ধ্রুবকে জড়িয়ে পাগলের মতো প্রলাপ বকে, তুমি আসবে, আমি জানতাম ধ্রুব, আমি জানতাম। ধ্রুব সম্পূর্ণ নির্বাক, স্তব্ধ, বিলীন তার হৃদস্পন্দনের গতি। আজ প্রায় 4 বছর বাদে তার প্রিয় নারীটি তার বুকে। বহু কাঠখড় পুড়িয়ে তাকে যেই নারীর মন জয় করতে হয়েছে। ঢোক গিলে কাঁপা হাত দ্রুত তুলে ইরার পিঠে রাখে। পিঠে নরম হাত বুলিয়ে উদ্গ্রীব স্বরে জানতে চায়, কি হয়েছে ইরা? ধ্রুব, আমি আর পারছি না ধ্রুব, আর পারছি না, আমি বোধহয় মরে যাব। এই একাকিত্ব হতাশা আমাকে গ্রাস করে নেবে। ইরা এবার শব্দ করে কেঁদে দেয়। হাতের বাঁধন আরও শক্ত করে ধ্রুবর বুকে সিটিয়ে যায়, যেন বুকে ঢুকলে স্বস্তি। আই লাভ ইউ ধ্রুব। ইরার কণ্ঠে আকুতি ঢেলে বলে। ধ্রুবর কি বলবে ভেবে পায় না। বাইরে গুমট আবহাওয়া দরুন টেকা দেয়। থেকে থেকে অখিল বজ্রপাতে ধরণী মেতেছে। এরূপ আবহাওয়াতে একাকী ফ্ল্যাটে নিজের প্রাক্তন প্রেমিকাকে বুকে নিয়ে ধ্রুব বর্তমানে ভীষণ অসহায় অনুভব করছে। এদিকে ইরা এখনো কেঁদে চলে। কাঁদতে কাঁদতে এক পরে হেসকি উঠে গিয়েছে। বিড়বিড় করে বারবার ভালোবাসি বলছে। ধ্রুব ইরাকে বুক থেকে তোলে। ইরার অশ্রুস্নাত আনন নিজের বাম হাতের আজলায় নিয়ে প্রকম্পিত কণ্ঠে শুধায়, তুমি কি ঠিক নেই ইরা? চলো ঘরে চলো। ইউ নিড রেস্ট, মেডিসিন নিয়েছো? ইরা সরাসরি ধ্রুবর সুদর্শন সাদাটে মুখটার পানে চায়। দৃষ্টিতে এক আকাশ আবেগ ঢেলে জড়ানো গলায় বলে, তুমি আমাকে আর ভালোবাসো না তাই না ধ্রুব? ধ্রুবর হাতটা ইরার মুখ থেকে নেমে যায়। শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। ইরা টলমলে চোখে এক বুক আশা নিয়ে চেয়ে আছে। ধ্রুব মাথা নিয়ে চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে। কি হলো বলো? ধ্রুবর কলার ধরে ঝাঁকে বলে ইরা। ওর টকটকে ঠোঁট জোরে তীর তীর করে কাঁপছে। সেদিকে মহাবিষ্টের ন্যায় তাকিয়ে হারিয়েছে অতীতে। মনে পড়ে ওদের প্রথম চুম্বনের দৃশ্য। কত আবেগ, কত প্রেম মিশ্রিত ছিল সেই মুহূর্তটি। ধ্রুবর যৌবনের প্রথম প্রেম, প্রথম নারীটির সান্নিধ্য, মনের মধ্যে চেপে রাখা পুরনো অনুভূতিগুলো আবার যেন মাথা ছাড়া দিয়ে ওঠে। পুরে ফ্ল্যাটে তখন ঘুটঘুটে অন্ধকার। শুধুমাত্র একটা হলুদ ডিম লাইট জ্বলছে। সে আলোতে ধ্রুব এবার নিগুড় দৃষ্টিতে আপাদমস্তক চোখে বুলিয়ে দেখে ইরাকে। ইরার লাস্যময়ী নারী বদনে একটি লাল রঙা নাইটি, যেটার কোটি হাত ঝাঁকানোর কাঁধ থেকে খসে পড়েছে বহু আগে। বের হয়ে আসে তার আকর্ষণীয় নারী কায়া। চারদিকে তখন আকাশ ভেঙে ঝমঝমিয়ে পড়ছে বাড়িধারা। শীতল বৃষ্টি মুখর আবহাওয়া যেন আশকারা দেয় ধ্রুবর নিষিদ্ধ অনুভূতিতে। জাগতিক সকল হুঁশ জ্ঞান হারিয়ে হঠাৎ ইরাকে কাছে টানে। বলিষ্ঠ হাতে ইরার শ্যাম রঙা মুখটি শুয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি। ব্যাস, ইরার কোনো উত্তরের প্রয়োজন বোধ নেই। নিজে থেকেই প্রচণ্ড বেকুলতায় আঁকড়ে ধরে ধ্রুবর ওষ্ঠজোড়া। ধ্রুব যেন হারিয়ে ফেলে নিজেকে। আলগোছে দুহাতে আঁকড়ে ধরে ইরার লতানো কোমর হাঁসকা টানে নিয়ে আসে নিজের আরও নিকটে। ভুলে যায় নিজের পরিচয়। সে কারো স্বামী, কারো পিতা, যারা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে একাকী ঘরে। নৈতিকতার সীমারেখা বিসর্জন দিয়ে ধ্রুব ইরার ঠোঁট ছেড়ে অস্থির হয়ে ইরাকে কোলে তুলে নেয়। বড় বড় পা ফেলে অগ্রসর হয় ইরার বেডরুমের দিকে। একাকী নির্জন একটি ফ্ল্যাটে, যেখানে সেদিন রচিত হয় একটি নারীর বিশ্বাস খুন করার গল্প। যে নারী স্বামীর চিন্তায় ওদিকে নির্ঘুম রাত্রি যাপন করছে। বন্ধ দরজার এপারে কাউসে পড়ে থাকা ব্লেজারের পকেটে ধ্রুবর ফোনটার রিং হতে হতে একসময় বন্ধ হয়ে যায় অলক্ষ্যে। কি ভাই, আজকে বাসায় ফিরবি না? অতীত থেকে ছিটকে যেন বাস্তবে ফিরে ধ্রুব। তেমনই সংবিত ফিরল তার।
অতীতের সেই রাতটা আজ কেন জানি অনেক মনে পড়েছে ধ্রুবর। নিজের অন্যায়গুলো যেন বুকে কোটিমন ওজন ভারী মনে হচ্ছে, নিঃশ্বাসটাও নিতে যেন কষ্ট হচ্ছে। আমার অনেক খারাপ একটা মানুষ, তাই না রিমেল? ধ্রুবর কণ্ঠটা বড়ই করুণ শোনালো। ধ্রুবর আতঙ্কগ্রস্ত চেহারা পরখ করে রিমেল বলে উঠল, তুই বোধহয় ঠিক নেই ধ্রুব, ইরার সাথে কিছু হয়েছে। ধ্রুব উত্তর না দিয়ে ও দূরে আকাশ মানে তাকে রইল। ওর কোনো হেলদোল না দেখে রিমেল হতাশ নিঃশ্বাস ছাড়ে। জানে ধ্রুব ঠিক নেই, উপরে যতই নিজেকে শক্ত দেখাক না কেন ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পুরুষ মানুষের জীবন বড় কঠিন। এরা না পারে কাউকে কৈফিয়ত দিতে, আর না পারে মনের দুঃখ হতাশা কারোর সাথে শেয়ার করে হালকা হতে। আবৃত্তি কেন থেকে গেল না রিমেল? ধ্রুবর ভীষণ অসহায় গলা। রিমেল হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, এখন আর কি করবি ভাই? আবৃত্তি যে এমন ব্যক্তিত্বের মেয়ে, কি মনে হয়েছিল সব কিছু জানার পরও তোর সাথে ও সংসার করে যাবে? ধ্রুব নিরুত্তর। সেটা ভালো করে জানতো বলেই তো সেদিন রাতের ঘটনাটা লুকিয়ে রেখেছিল। ভেবেছিল কোনোদিন জানাবে না কুলুষিত সত্যিটা আবৃত্তিকে, হারাতে দেবে না আবৃত্তিকে। কিন্তু ভাগ্য যে পরিকল্পনা অনুসারে চলে না, তাই তো নিয়তি তার সাথে এমন খেলা খেলল যে আজ তার অবস্থা অকুল পাথারের মতো। ওকে চুপ থাকতে দেখে রিমেল নিজেই ওর কাঁধে নিজের হাত রাখে। আশ্বাসে সুরে বলে, ধ্রুব তুই না স্বীকার করলো, আমি জানি মনে মনে তুই আবৃত্তির জন্য দুর্বল, ওকে ডিভোর্সে তুই বাধ্য হয়ে দিয়েছিস। কিন্তু ভাই যা হওয়ার হয়েছে, যে চলেই গিয়েছে সে অতীত। এখন যে বর্তমানে আছে তাকে অন্তত আঁকড়ে ধরে রাখ, তাকে পুরোপুরি ভালো রাখ। ইরা আমারও বন্ধু। আমি জানি উপরে যতও নিজেকে শক্ত দেখাক, ও মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছে। ওই দিন দেখেছিলাম কেমন গুটিয়ে গিয়েছে। ও হয়তো মনে মনে অনেক অপরাধ বোধে ভোগে। এখন তুই যদি এভাবে দূরে দূরে থাকিস তাহলে মেয়েটা যাবে কোথায়? তুই তো জানিস ওর পাশে বাবা মা ভাই বোন কেউ নেই একমাত্র তুই ছাড়া। ধ্রুব কোনো উত্তর দেয় না, আপন মনে মগ্ন থেকেও হঠাৎ বলে ওঠে, জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? রিমেল ভুরু কুচকে বলল, আজ আবৃত্তি আর আরশানের সাথে দেখা হয়েছিল। রিমেল অবাক হয়ে বলল, কোথায়? ধ্রুবর মনে পড়ে আজকের বিকেলের ঘটনা। ঐক্য চৌধুরীর সাথে প্রফুল্ল চিত্তে এগিয়ে গিয়ে নিজের সন্তান আর প্রাক্তনের স্ত্রীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় ধ্রুব। আবৃত্তিকে ডিভোর্স দেওয়ার পর আরও সামনাসামনি যাওয়া সাহসানি ধ্রুবর আবৃত্তি যেন নিজের কণ্ঠ শটটাও ধ্রুব অবধি পৌঁছাতে নারাজ। তাতে শুধুমাত্র মায়ের মুঠোফোনে চুক্তি মাফিক আরশানের সাথে দুবেলা ফোন কলে কথা হতো। আরশান ধ্রুবকে দেখে দৌড়ে সে দুটো পা জড়িয়ে ধরে। প্রায় দিন 15 পর নিজের পাপাকে সচক্ষে দেখে যেন খুশি বাদ মানছিল না বাচ্চাটার। এতগুলো মানুষের সামনে নিজের স্বল্প দিনে বর্তমান বদলে হওয়া অতীত আর বর্তমানের মুখোমুখি হওয়াতে সম্পূর্ণ বিমূঢ় হয়ে যায় ধ্রুব। তেমনি অবস্থা ছিল বিপরীতে ধ্রুবর প্রাক্তনের। আবৃত্তি প্রথমে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে খুব দ্রুত নিজেকে সামলে ধ্রুবর সাথে কুশল বিনিময় করে, যেন এরা একে অপরের প্রাক্তন নয়, কোনো পুরনো বন্ধু। লজ্জায় অস্বস্তিতে ইরা একপাশে গাঢ় হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ গুমট পরিস্থিতির মধ্যে বজ্রধ্বনির মতো শোনায় ইরার উদ্দেশ্যে বলা ঐশীর কথাটি। একটি নারীর গোটা সংসার ভেঙে নারী তুমি নিজের ইরামত গড়তে চেয়েছ, তোমার ধ্বংস যে অনিবার্য। ইরা আটকে ওঠে কথাটা শুনে। এমনিতেই আতঙ্কগ্রস্ত ছিল, তার উপর ঐশীর কথার বাণে হতবুদ্ধি বনে গিয়ে দুপা পিছিয়ে যায়। ঐশীর ঘৃণা মিশ্রিত কণ্ঠ হতে যেন শত জন্মের কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ হলো। ইরা লজ্জায় যেন মাটির সাথে মিশে যাবে। নমিত চোখ নিয়ে একপাশে সিটিয়ে দাঁড়িয়েছিল বাকিটা সময়। পাশে খুব করে চাইছিল তখন ধ্রুবকে, কিন্তু ধ্রুবর অসহায় চোখ ছিল মেরুন রঙা সালোয়ার স্যুট পরিহিতা আবৃত্তির দিকে। শাড়ি পরিহিত ধ্রুবর স্ত্রী আবৃত্তির সাথে এই আবৃত্তির কোনো মিল খুঁজে পাচ্ছিল না ধ্রুব। এই আবৃত্তি যেন কোনো আগুনের শিখা যে নিজেকে পুড়িয়ে আরও তেজি করছে। উত্তপ্তকর বিব্রত পরিস্থিতিটা সে যাত্রায় সামলে নেয় ঐক্য। নিজের সকল কৌতূহল চেপে ধ্রুবকে বিদায় দিয়ে সবাইকে নিয়ে চলে আসে রেস্টুরেন্ট থেকে। আসসালামু আলাইকুম। আপনারা ইদানিং লাইক করেন না, কমেন্ট করেন না, আর সাবস্ক্রাইব করা তো ভুলেই গেছেন। আমি এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে 40কে সাবস্ক্রাইব করার
আমার যে প্রয়াস সেটা আপনারা পূরণ করবেন। এই ভিডিওটা যারাই দেখবেন শেষ পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।